এখন আমি তোমাদের দুটো ক্রাইমের ঘটনা পরপর শোনাবো। 2026-এই কয়েকদিন আগেই ঘটেছে এই ঘটনাগুলো। প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে মেরঠের পাশেই একটা গ্রাম, গ্রামটার নাম রোহটা। সেখানে একজন মেধাবী ছাত্রী, নাম ললিতা গৌতম, পড়াশোনা করছিল নিজের বাড়িতে থেকে। কিন্তু গ্রাম থেকে তার কলেজের পথ বেশ অনেকটা। কলেজ যাওয়া, ফিরে আসা, তারপরে পড়াশোনাটা ঠিকমতো হচ্ছিল না। সে পড়াশোনায় খুব ভালো। বাড়ির লোকজন সবাই চাইতো যে সে শহরে থেকে পড়াশোনা করুক। সেই জন্য তাকে তার কলেজের কাছাকাছি একটা ঘর ভাড়ায় ঠিক করে দেওয়া হয়। সেখানে থেকে সে পড়াশোনা করছিল। যেখানে সে ঘর ভাড়ায় নিয়েছিল সেখানেই আরো অনেক ছাত্রছাত্রী ভাড়ায় ঘর নিয়ে আশেপাশেই থাকতো। কোনো অসুবিধা ছিল না। সেখানে সে পড়াশোনা করছিল, ছুটি পেলে সে বাড়িও আসতো। আর প্রায় সারাদিন কোনো না কোনোভাবে বাড়ির লোকজন তার সাথে কানেক্টেড থাকতো। সকালের শুরুটা আর দিনের শেষটা ফোন কলের মাধ্যমে বাড়ির লোকজনের সাথে কথা বলেই হতো। হঠাৎ করেই 15 মে ললিতা গৌতমের ফোনটা সুইচ অফ হয়ে গেছিল। বাড়ির লোকজন চিন্তায় পড়ে। দুপুর পর্যন্ত ফোন অন হয়নি যখন, তারা গ্রাম থেকে শহরে, মেয়ে যেখানে ভাড়ায় থাকতো, পড়াশোনা করতো, সেখানে গিয়ে খোঁজ খবর নিতে শুরু করে। কোথাও থেকে কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায় না। সারাদিন সারা রাত যেখানে যেখানে সম্ভাবনা ছিল কোনোভাবে ললিতার যাওয়ার, সব জায়গায় খোঁজাখুঁজির পর, সব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, রিলেটিভদের কাছে খবর নেওয়ার পর 16 তারিখ ললিতা গৌতমের মিসিং কমপ্লেন করা হয়েছিল শহরে, যেখানে সে থেকে পড়াশোনা করে সেখানকার থানায়। পুলিশ খোঁজাখুঁজি তো শুরু করেছিল, কিন্তু প্রথমে পুলিশ বাড়ির লোকজনকে বলেছিল প্রাপ্তবয়স্ক একজন মেয়ে, সে নিজের ইচ্ছায় নিজের কোনো বন্ধুর সাথে চলে যেতেই পারে, এতে পুলিশ কিভাবে তাকে খুঁজে বের করবে। কিন্তু বাবা মা রিকোয়েস্ট করাতে পুলিশ একটু গুরুত্ব দিয়ে ব্যাপারটা দেখছিল। প্রথমেই পুলিশ ভাবে যে ওই এরিয়ার যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেগুলো চেক করা উচিত। পুলিশ সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে গিয়ে দেখেছিল যে 15 তারিখেই ললিতা একটা ছেলের সাথে বাইকে বসে কোথাও একটা গেছিল নিজের ওই ভাড়া নেওয়া রুম থেকে। পুলিশ বাড়ির লোকজনকে দেখিয়েছিল ওই সিসিটিভি ক্যামেরা ফুটেজটা, ওই ছেলেটাকে তারা চেনে কিনা। বাড়ির লোকজন, আশেপাশের কিছু লোকজন ওই ছেলেটার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে শনাক্ত করেছিল যে ছেলেটা হচ্ছে কল্যাণপুর নামের একটা গ্রাম, যেটা তাদের গ্রামের একদম পাশের গ্রাম, সেই গ্রামের একটা ছেলে। ছেলেটার নাম হচ্ছে অঙ্কুশ চৌধুরী। বেশ কয়েকজন প্রতিবেশী বলেছিল যে অঙ্কুশ চৌধুরীর সাথে ললিতা গৌতমের একটা প্রেমের সম্পর্ক রয়েছে। বন্ধুত্বর সম্পর্ক থেকে বেশ কিছুটা বেশি। পুলিশ এবার খোঁজা শুরু করেছিল অঙ্কুশ চৌধুরীকে। অঙ্কুশ চৌধুরীকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। এদিকে অঙ্কুশ চৌধুরীরা ছিল দুই ভাই। অঙ্কুশের যে বড় দাদা ছিল সে ইউপি পুলিশের একজন কর্মী। মুরাদাবাদের হেডকোয়ার্টারে তার পোস্টিং ছিল সেই সময়। তার নাম ছিল অঙ্কিত চৌধুরী। দুই ভাইকে একই সঙ্গে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার বাড়ির লোকজনও জানতো না যে তারা দুই ভাই কোথায় গেছে। পুলিশের পুরো সন্দেহটা এবার ওই দুই ভাইয়ের উপরেই গেছিল, কারণ সিসিটিভি ফুটেজেও সেই অঙ্কুশকেই দেখা গেছিল ললিতার সাথে শেষবার। অন্যদিকে ললিতার যে রুমটা যেখানে ললিতা থাকতো সেখানে সার্চ করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। তবে ললিতার একটা খাতাতে 11 মে, যেদিন ললিতা নিখোঁজ হয়েছিল তার থেকে 4 দিন আগে, 11 মে সে নিজের একটা ডায়েরিতে লিখেছিল যে আমার খুব ভয় লাগছে, আর ঈশ্বরের উদ্দেশ্যে বলেছিল যে ভগবান তুমি আমার ফ্যামিলির রক্ষা করো, শুধু আমাদের নয়, সবাই যেন ভালো থাকে।
কিন্তু আমার খুব ভয় লাগছে, জানি না কি হবে। এটা বোঝা যাচ্ছিল যে কোনো কারণে ললিতা ভয়ের মধ্যে আছে। সেটাই বের করার চেষ্টা করছিল পুলিশ। এবার কিন্তু ললিতার বাড়ির লোকজনের কাছে ললিতার ফোন নাম্বারটা পেয়ে গেছিল পুলিশ। কল ডিটেলটা বের করা হয়। কল ডিটেলে দেখা গেছিল যে ওই ঘটনা বা তার থেকে আগে মাঝে মধ্যে একটা নাম্বার থেকে কল আসে ললিতার কাছে। আগে আগে বেশিক্ষণ কথা হতো, তবে আজকাল কম সময় পর্যন্ত কথা হয়, তবে কথা কিন্তু হয়। ওই ফোন নাম্বারটা যখন চেক করা হয় তখন দেখা যায় যে ওটা ললিতার যে বয়ফ্রেন্ড বলা হচ্ছে সেই অঙ্কুশ চৌধুরীর নাম্বার। অঙ্কুশ চৌধুরীকে পুলিশ খুঁজছিল, সেই সঙ্গে অঙ্কিত চৌধুরী, যে ইউপি পুলিশের একজন অর্ধ সৈনিক বলের কর্মচারী। তার যে অফিস মুরাদাবাদ, সেখানে গিয়ে খোঁজ নেওয়া হয় তার ব্যাপারে, কারণ তাকেও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার ব্যাপারে জানা যায় যে সে ছুটিতে আছে, 11 তারিখ থেকে সে ছুটি নিয়েছে। আশ্চর্যজনকভাবে যেদিন সে ছুটি নিয়েছিল সেই দিনই আবার ললিতা নিজের ডায়েরিতে লিখেছিল যে জানি না কি হতে চলেছে, খুব ভয় লাগছে। পুলিশের মনে হয় ব্যাপারটা কি তাহলে কোথাও না কোথাও কানেক্টেড। যাই হোক, এবার পুলিশ মুরাদাবাদের হেডকোয়ার্টারে, যেটা ছিল অঙ্কিতের অফিস, সেখান থেকে খোঁজ নেয় যে আপনাদের ওই কর্মচারী কেন ছুটি নিয়েছে। অফিস থেকে জানানো হয় যে তার স্ত্রী প্রেগনেন্ট। তার ডেলিভারির ডেট রয়েছে 16 জুলাই, সেই জন্য আগে থেকে ওই পুলিশ কর্মী ছুটিতে আছে। এবার অঙ্কিত আর অঙ্কুশ, তাদের দুজনের যে গ্রাম, ললিতার গ্রাম রোহটা গ্রামের পাশের গ্রাম কল্যাণপুর, সেখানে পুলিশ গিয়ে লোকজনকে, আশেপাশের লোকজনকে ললিতা আর অঙ্কুশের সম্পর্কের ব্যাপারে জানতে চেয়েছিল। কেউ বলে জানে, কেউ বলে জানে না। অঙ্কিত আর অঙ্কুশ দুই ভাই, তবে একদম দুই বন্ধুর মতো। সব সময় তাদেরকে সাথেই দেখা যায়। তবে আজকাল তাদের বড় ছেলে অঙ্কিত, সে মুরাদাবাদে চাকরি করে, মাঝে মধ্যে আসে, যখনই আসে তখনই কিন্তু দুই ভাই একসাথে আবারও ঘোরাঘুরি করে। এবার গ্রামের লোকদেরকে জিজ্ঞেস করা হয় যে দুই ভাইকে দেখা যাচ্ছে না কেন। তারা বলে হ্যাঁ, বেশ কয়েকদিন ধরেই তাকে দেখা যাচ্ছে না। পুলিশ প্রতিবেশীদের কাছে জানতে চায় যে অঙ্কিতের স্ত্রী কি প্রেগনেন্ট, তো তারা বলে কই না, আমরা তো সেরকম কিছু দেখিনি। এবার পুলিশ অঙ্কিত আর অঙ্কুশের বাড়িতে যায়। অঙ্কিতের স্ত্রীর সাথে পুলিশ দেখা করে, কথা বলে। অঙ্কিতের কিছুদিন আগেই বিয়ে হয়েছে, তবে তার স্ত্রী প্রেগনেন্ট নয়। তার স্ত্রীর সাথে পুলিশ দেখাও করেছিল, দু এক কথাও তাকে জিজ্ঞাসা করেছিল, তবে সে এই ঘটনার বিষয়ে বা তার হাজবেন্ড কোথায় গেছে সেই বিষয়ে তার কোনো আইডিয়া ছিল না। সে পুলিশকে বলেছিল যে দুই ভাই কোথাও একটা বেড়াতে গেছে বা কোনো কাজেই গেছে, হয়তো তার জানা নেই ব্যাপারটা। পুলিশ কিন্তু এবার সেই অঙ্কিত আর সেই অঙ্কুশ, দুই ভাইকে খুঁজছিল। পুলিশ কোথাও না কোথাও বুঝতে পেরেছিল যে এই যে ঘটনা, ললিতা গৌতমের নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনার সাথে ওই দুই ভাই অবশ্যই কোনো না কোনোভাবে যুক্ত। অঙ্কুশ চৌধুরী, ললিতার যে বয়ফ্রেন্ড বলে এই পর্যন্ত আমি বলছিলাম, সে ধরা পড়েছিল। তার জিজ্ঞাসাবাদ হয়েছিল। তার জিজ্ঞাসাবাদে যেটা পুলিশ জানতে পারে সেটা হচ্ছে ললিতা গৌতম আর বেঁচে নেই, তাকে দুই ভাই মিলে মেরে ফেলেছে। কিন্তু কেন? তার উত্তরে অঙ্কুশ বলেছিল যে অঙ্কুশ ললিতার সাথে গভীর প্রেমে রয়েছে, কিন্তু ললিতা গ্রাম ছেড়ে শহরে যাওয়ার পর তাকে অ্যাভয়েড করছে। ললিতার জীবনে অন্য কেউ এসেছে বলে তার মনে হয়েছিল। ললিতার ফোনটা চেক করাতে সে সেই অন্য ছেলের সাথে ললিতার অনেক চ্যাট দেখেছিল। তাদের দুজনের একটা ফটো একসাথে দেখেছিল। সেটা দেখার পর তার ললিতার উপরে খুব রাগ হয়েছিল। সেই ললিতাকে শেষ করবে ঠিক করেছিল। নিজের দাদাকে সে এই ঘটনা বলেছিল। দাদাও বলেছিল যে ভাই যেটা ভাবছে, যেটা ঠিক করেছে সেটাই করা উচিত। দাদা ছুটি নিয়ে চলে এসেছিল
ভাইয়ের সাথে দেখা করেছিল, দুজনে মিলে প্ল্যান করেছিল। এই ঘটনা ঘটাবার জন্য ললিতার যে শহরের ভাড়া বাড়ি, সেখান থেকে বাইকে করে নিয়ে এসেছিল অঙ্কুশ। তারপরে অঙ্কুশ আর অঙ্কিত দুজনে মিলে শ্বাসরোধ করে গলা চেপে দিয়ে মেরে ফেলেছিল ললিতাকে। মেরে ফেলার পরে প্রমাণ লোপাট করার চেষ্টা করেছিল। আর সব থেকে বড় যে ব্যাপারটা, বডিটাকে কোথায় লুকানো হবে, এই ব্যাপারটার জন্য অঙ্কুশের একজন বন্ধু, তার নাম আকাশ। আকাশ প্রচুর জমি সম্পত্তির মালিক। বর্তমানে তার কল্যাণপুরের বিশাল জমিতে আখের চাষ হয়েছে। এখন কিন্তু আখ খুব বড় বড়, তবে কাটা হয়নি। পুরো মাঠ ভর্তি আখ। আর সেই আখের জমি এত ঘন জমি হয়, কেউ কিন্তু আখ পুরো তৈরি হয়ে যাওয়ার পরে সেই জমিতে ঘোরাঘুরি করে না। এই ব্যাপারটা আকাশ বা ওই গ্রামের অন্য সবাই খুব ভালোই জানতো। সেই বিশাল জমিতে ললিতা গৌতমের বডিটা ফেলে আসা হয়েছিল, কিন্তু আশেপাশের কোনো লোকজন গন্ধও পায়নি, খবরও পায়নি। আগেই বলেছি বিশাল জমি, সেই জন্যই কিন্তু এটা ঠিক করা হয়েছিল যে মেরে ফেলার পর ওই জমিতে ফেলে দেওয়া হবে। ওই জমিতেই বডিটা পড়ে পড়ে নষ্ট হবে, গন্ধ কেউ পাবে না। পরবর্তীকালে যখন গন্ধ পাওয়া যাবে, লোকজন বুঝতে পারবে না যে আসলে এই বডির অবশেষ অংশটা কার। তবে তার আগেই পুলিশ পুরো ব্যাপারটা সামনে এনেছিল, সবাইকে অ্যারেস্ট করা হয়েছিল। সবাই বলতে দুই ভাই আর তাদের যে বন্ধু আকাশ, যার জমিতে ফেলে দেওয়া হয়েছিল বডিটা, তিনজনকে অ্যারেস্ট করা হয়। এখানে আরো একটা ব্যাপার বলে রাখি, অঙ্কিত চৌধুরী যে ইউপি পুলিশে কর্মরত একজন কর্মচারী, তার কিন্তু চাকরিটা আর থাকবে না, ব্যাপারটা প্রমাণ হয়ে গেলে। এখন তারা সবাই পুলিশ কাস্টাডিতে রয়েছে, তাদের আরো জিজ্ঞাসাবাদ চলছে। আরো একটা ক্রাইমের সত্যি ঘটনা। আজকাল কেমন কেমন ধরনের ক্রাইম চারিদিকে দেখতে পাওয়া যায়, না শুনলে বোঝা যায় না যে আজকাল মানুষের মানসিকতা কি নিচু স্তরে নেমে গেছে। আতুল পাওয়ার নামে এক ভদ্রলোক, বয়স ৩১ বছর, তার স্ত্রীর নাম দামিনী। দুজনের 2019 সালে লাভ ম্যারেজ হয়েছিল। বাড়ির সবার অমতে, ছেলের বাড়িতে কেউ রাজি হয়নি, সেই জন্য ছেলেকে বাড়ি ছাড়তে হয়েছিল দামিনীর সাথে বিয়ে করার পর। আর তাদের 4 বছরের একটা ছেলে আছে। আতুল পাওয়ার একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তিনি প্রথমে একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করছিলেন, তারপরে তিনি মনে করেছিলেন যে তিনি একটা স্কুল খুলবেন। তার সঞ্চিত টাকা দিয়ে তিনি একটা স্কুল খুলেছিলেন। স্কুলটার নাম কৃষ্ণা কিডস প্লে স্কুল। বর্তমানে 150 জন ছাত্রছাত্রী ওই স্কুলে পড়ে। মাত্র 2 বছর আগে তিনি স্কুলটা খুলেছে, সুন্দরভাবে চালাচ্ছেন, আর্থিক অবস্থা ঠিকঠাক। আগেই বলেছি যে আতুল পাওয়ারের সাথে আতুল পাওয়ারের ফ্যামিলির সম্পর্ক ভালো ছিল না, কারণ আতুল পাওয়ার বাড়ির লোকজনেদের অমতে বিয়ে করেছিলেন। তবে তার ছেলে হয়ে যাওয়ার পর তার নিজের বাড়িতে যাওয়া আসা শুরু হয়েছিল। তারাও মাঝে মধ্যে আসতো, এই বাড়ির সবাইও সেই যে নিজেদের বাড়ি সেখানে যেত। আতুল পাওয়ার খুব ব্যস্ত থাকতেন নিজের স্কুল নিয়ে। তিনি তার স্ত্রী দুজনেই স্কুলের সঞ্চালনার কাজ করতেন। গত কয়েক মাস ধরে বারবার আতুল পাওয়ার অসুস্থ হচ্ছিলেন, সব সময় যেন তার ঘুম পাচ্ছিল। তিনি নিজের মাকেও বলেছিলেন যে তার সবসময় ঘুম পায়, এমন মনে হয় যেন ঘুমের ওষুধ খেয়ে আছেন সবসময়। 15 দিন মতো আগে তার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল। কোনো একটা বড় গাড়ি এসে তাকে ধাক্কা দিয়েছিল। তিনি হেলমেট পরেছিলেন বলে বেঁচেছিলেন। তিনি বাড়ি এসে নিজের স্ত্রীকে বলেছিলেন ব্যাপারটা, বলেছিলেন পুলিশ কমপ্লেন করা উচিত। তার স্ত্রী তাকে বলেছিল যে তুমি যে গাড়িটা ধাক্কা দিয়েছে তোমাকে, সেটার নম্বরটা কি জানো? তো ভদ্রলোক বলেছিলেন যে না, নম্বর তো জানি না। তখন তিনি বলেছিলেন যে যখন নম্বর জানো না, যেখানটাতে অ্যাক্সিডেন্ট হচ্ছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাহলে তুমি কিভাবে প্রমাণ করবে যে
কেউ এসে তোমাকে অকারণ ধাক্কা দিয়ে দিয়েছে। ছাড়ো, ওসব ঝামেলায় পড়ার দরকার নেই। এবার থেকে তুমি সাবধানে গাড়ি চালাও। 16ই জুলাই রাত্রেবেলায় আতুল পাওয়ার ঘুমিয়েছিলেন। তিনি আর ঘুম থেকে ওঠেননি। স্ত্রী ঘরে গিয়ে উদ্ধার করতে পেরেছিল যে তার হাজবেন্ডকে সাপে কামড়ে দিয়েছে। তার পায়ে দুটো সাপে কামড়ানোর দাগও ছিল। সাপ ধরার মানুষজন, পুলিশ টিম সবাই এসেছিল। রুম থেকে একটা বিষাক্ত সাপ উদ্ধার হয়েছিল, যেটাকে একটা কৌটোর মধ্যে বন্ধ করে দেওয়া হয়। তবে সেই ভদ্রলোককে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, তার আগেই সাপে কামড়ানোর বিষে সে মারা গেছিল। পুলিশ তার স্ত্রীকে জিজ্ঞাসা করে যে আপনি আপনার হাজবেন্ডের রুমে ছিলেন না কেন? স্ত্রী বলে, আমি আমার বাচ্চাকে নিয়ে অন্য রুমে ঘুমাচ্ছিলাম, কারণ আমার হাজবেন্ড লেট নাইট পর্যন্ত ফোন ইউজ করেন, আমাদের ঘুম হয় না, সেই জন্য আমরা অন্য ঘরে ছিলাম। আমরা মাঝে মধ্যে অন্য ঘরে গিয়ে ঘুমোই। বাচ্চাটাকে জিজ্ঞেস করা হলে বাচ্চাটাও বলেছিল যে হ্যাঁ, তারা বাইরে অন্য ঘরে গিয়ে ঘুমোয় মাঝে মধ্যে। পুলিশের একটা ব্যাপারে সন্দেহ হচ্ছিল যে সেই ভদ্রলোক চুপচাপ শুয়ে শুয়ে সাপের কামড় খাচ্ছিলেন, নিজেকে রক্ষা করার চেষ্টাও করেননি। আরো একটা ব্যাপার, তার কম্বলের ভেতরে সাপটা ঢুকলো কিভাবে? তিনি এসি চালিয়ে কম্বল নিয়ে ঘুমাচ্ছিলেন। এদিকে আতুল পাওয়ারের মা পুলিশকে জানিয়েছিলেন যে তার ছেলে কয়েকদিন ধরেই বলছিল যে তার এমন মনে হয় সবসময় যেন ঘুমের ওষুধ খেয়ে আছে। আর সে এটাও বলেছিল যে কদিন আগে তার একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আতুল পাওয়ারের মা বারবার পুলিশকে বলেছেন যে তার ছেলেকে হয়তো কেউ মেরে ফেলেছে বলে তার মনে হচ্ছে, ভালোভাবে যেন তদন্ত করে দেখা হয়। পুলিশ তদন্ত করবে মনে করে সব থেকে প্রথমে সে যে ভদ্রলোক মারা গেছিলেন তার স্ত্রী দামিনী, তার ফোনের কল ডিটেলটা চেক করে। কল ডিটেল চেক করতে গিয়ে দেখা গেছিল তাদের যে স্কুল, সেই স্কুলের একজন ভ্যান ড্রাইভার ভ্যান ড্রাইভার বাচ্চাদেরকে যে নিয়ে স্কুলে পৌঁছে দেয় বা স্কুল থেকে নিয়ে যাওয়ার কাজ করে, তুষার নামের এক ভদ্রলোকের সাথে সেই ভদ্রমহিলার প্রায় প্রতিদিন লম্বা লম্বা সময় পর্যন্ত কথা হয়। একজন স্কুলের মালিকের স্কুলের গাড়ির ড্রাইভারের সাথে কিসের এত কথা, এই ব্যাপারটা পুলিশের সন্দেহজনক মনে হয়েছিল। এবার সেই ভদ্রলোক তুষার নামের সেই ভ্যান ড্রাইভার, তার মোবাইলের কল ডিটেল চেক করা হয়। তার মোবাইলের কল ডিটেল চেক করতে গিয়ে তার মোবাইলের গ্যালারিতে একটা ফটো দেখা গেছিল, যে ফটোটাতে সেই সাপটাকেই দেখা গেছিল। সেই সাপটা কিন্তু একটা কৌটোতে বন্ধ করা ছিল। পুলিশের মনে হয়েছিল যে এই ব্যক্তি নিশ্চয় ওই ঘটনার সাথে যুক্ত রয়েছে। তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছিল। জিজ্ঞাসাবাদে যে ব্যাপারটা সামনে এগিয়ে এসেছিল সেটা হচ্ছে যে ওই ভ্যানের যে ড্রাইভার, তার সাথে স্কুলের মালিকের স্ত্রী দামিনী, তুষারের সাথে দামিনীর একটা অবৈধ প্রেমের সম্পর্ক শুরু হয়েছিল গত 1 বছর ধরে। তারপর থেকেই তারা নানানভাবে প্ল্যানিং করছিল যে কিভাবে ওই ভদ্রলোককে রাস্তা থেকে সরিয়ে ফেলা যায়। বারবার দামিনী ঘুমের ওষুধ দিচ্ছিল সেই ভদ্রলোকের খাবারে, কিন্তু ভদ্রলোক অসুস্থ হচ্ছিলেন, তবে মারা যাচ্ছিলেন না। আর বারবার চেষ্টা করছিল দামিনী নিজের হাজবেন্ডকে মেরে ফেলার পরে সে তুষারের সাথে ঘর সংসার করবে, এটাই ছিল প্ল্যানিং। শেষ পর্যন্ত বারবার প্ল্যান ফেল হচ্ছিল, তখন তারা দুজনে মিলে ঠিক করে যে অন্য কোনো রাস্তা দেখতে হবে। সেই জন্য তুষার দুজন বেদে, যে ছিল তার পরিচিত, তাদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে একটা সাপ আনতে বলা হয়। কৌটোতে বন্ধ করে সাপ দেওয়া হয়েছিল, যেটা সেই ভদ্রলোককে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়ার পর তার কম্বলের মধ্যে সাপটাকে ছেড়ে দেওয়া হয়েছিল। আর সেই কম্বলের ভেতরে সেই সাপটা স্কুল মালিক আতুল পাওয়ারকে কামড়ে দিয়েছিল। আতুল পাওয়ার মারা গেছে। পোস্টমর্টমেও এসেছিল যে সাপের বিষে তার মৃত্যু হয়েছে। কিন্তু তার মা যেহেতু সন্দেহ করেছিল, পুলিশ কেস হয়েছিল,
পুলিশ তুষারকে আর তুষারের সাথে কথা বলে তুষারের দুজন বেদে সঙ্গী, যাদের নাম ছিল সোনু আর উদয়, তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছিল। সোনু আর উদয়ের সাথে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় যে ভদ্রলোককে মেরে ফেলা হয়েছে তার নামে 20 লক্ষ টাকার লাইফ ইন্স্যুরেন্স আছে। তার স্ত্রী বলেছিল যে সে মারা যাওয়ার পর যখন সেই টাকাটা পাওয়া যাবে, সেই টাকার থেকে 10 লাখ টাকা ওই দুজন বেদেকে দিয়ে দেওয়া হবে আর বাকি 10 লাখ তাদের থাকবে। এই জন্য তারা এই কাজ করতে রাজি হয়েছিল। কিছু টাকা তাদেরকে অ্যাডভান্স হিসাবেও দিয়েছিলেন সেই মহিলা। সবশেষে আরো একটা ব্যাপার বলবো, সেটা হচ্ছে যে তুষার, যে ভ্যান ড্রাইভার, যার সাথে বিয়ে করে ঘর সংসার শুরু করবে কিছুদিন আগে লাভ ম্যারেজ করা দামিনী, সেই তুষার, সেও কিন্তু একজন ম্যারেড ভদ্রলোক, তার বাড়িতেও সন্তান রয়েছে। এই যে দুটো ঘটনা পরপর শোনালাম, কি মনে হয়েছে এগুলো শোনার পর অবশ্যই নিজেদের কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সাবধানে থাকার চেষ্টা করবেন।